হ্যালো, ছাত্ররা আমাদের সেমিনার চলছে। আজকে 10 নম্বর সেমিনার, বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনার চলছে। আজকের সেমিনারের বিষয় হচ্ছে বাংলা। বাংলার জন্য যিনি সাবজেক্ট এক্সপার্ট এসেছেন, সাবজেক্ট বিশেষজ্ঞ ডক্টর সুভাষিস চ্যাটার্জি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কালীনগর মহাবিদ্যালয়। বিদ্যালয়ের পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমাদের জন্য তার বিজি শিডিউল থেকে কিছু সময় বের করে আমাদের জন্য সময় দিয়েছেন। তোমরা আজকের বিষয়ভিত্তিক সেমিনারে ঠিক যেভাবে আমরা স্যার যারা আসেন সাবজেক্ট বিশেষজ্ঞ হিসেবে তাদের কথা শুনবো। আমরা এই বাংলা বিষয়ের সম্বন্ধে জানবো, বাংলা পড়ে আমরা কি করতে পারি না পারি। আমাদের মধ্যে যদি কোনো রকম প্রশ্ন থাকে আমরা স্যারকে করবো। স্যারের বক্তব্যের পরে অবশ্যই শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক শ্রী সুভাষ মজুমদার স্যারকে, বিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর সুভাষিস চ্যাটার্জিকে স্মারক উপহার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি ধন্যবাদ স্যারকে। আমরা স্যারের কথা, স্যারের বক্তব্য মন দিয়ে শুনবো। তোমরা পাশের ছেলেরা পাশের ছেলের সঙ্গে কথা বলবে না। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই স্যারকে করবে। স্যারের বক্তব্যের পরে স্যার তো মাইক্রোফোন তুলে দিচ্ছি। প্রথমেই আমার পক্ষ থেকে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, স্কুলের সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী বৃন্দ এবং শ্রেণীর ছাত্রদের অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই আয়োজন করোনা পরবর্তী সময়ে কিছুক্ষণ আগেই মাননীয় প্রধান শিক্ষকের সঙ্গে কথা হচ্ছিল। তিনি জানালেন যে এটা 10 নম্বর প্রয়াস তোমাদের কাছে বিষয়কে তুলে ধরার জন্য। নিঃসন্দেহে কোভিড আমাদের জীবনের অনেক কিছু কেড়ে নিয়েছে, আবার ঘুরপথে কিছু উদ্ভাবনী ভাবনারও জন্ম নিয়েছে, যার ফলে আমরাও নিত্য নতুন ভাবে তোমাদের কাছে পৌঁছতে চাইছি, তোমাদের সাড়া পেতে চাইছি। কারণ তোমরাই সমাজের সব থেকে সবুজ, যারা আমাদের আগামীর দিশা দেখাবে। সুতরাং তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করে এই মহামারী পরবর্তী সময়ে আমাদের জীবনের, সমাজের পথ চলার গতিকে ত্বরান্বিত করা শিক্ষক হিসেবে আমাদের একটা পরম উদ্দেশ্য, পরম সংকল্প বটে। সেই সংকল্পকে পূর্ণতা দিতে তোমাদের স্কুল যে আয়োজন করেছে তাতে তোমাদের অংশগ্রহণই বুঝিয়ে দিচ্ছে যে তোমরা কতটা আগ্রহী এই
স্কুলের উদ্যোগকে পূর্ণতা দিতে। প্রত্যেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বিষয়ের সঙ্গে আন্তঃসংকল্পে আবদ্ধ, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার যোগ রয়েছে। আজ আমি বাংলা সম্বন্ধে দু চার কথা বলবো। সমস্যা হলো যে যে বিষয় আমরা জানি, যে বিষয়ে আমরা কথা কই, সেই বিষয়ে আমাদের একটা ধারণা থাকে যে বোধহয় এটা না বললেও হয়। এটা তো আমি জানি। একই কথা যখন আমরা কথা যদি বলি যে জীবনানন্দ দাশের রূপসী বাংলা পড়ছি, কি বিদ্যাসাগরের শকুন্তলা, কিংবা রবীন্দ্রনাথেরই কোনো খুব জনপ্রিয় কবিতা, বাজারে যে বিভিন্ন নোট বইগুলোতে যে যেমন লেখা হয়, বা মাস্টারমশাইরা তোমাদেরকে যেভাবে বলেন তার মধ্যে থেকেই নিজেকে একটুখানি ঘষা মাজা করে নিতে হয়, যার একটু বেশি তাগিদ থাকে নাম্বার পাওয়ার। কিন্তু যার সেই তাগিদটা থাকে না, অন্তত এই 2 বছরের ঘরে বসে পড়াশোনায় আমরা বুঝে নিয়েছি যে খুব বেশি চেষ্টা না করলেও চলে। কিন্তু আগামী দিনে আমি শুনলাম যে তোমরা এখানে যারা আছো তারা সবাই মোটামুটি 11-12 স্টুডেন্ট, তাই তো? তাহলে তোমরা খুব তাড়াতাড়ি এই স্কুল জীবন ছেড়ে স্নাতক পর্যায়ে অর্থাৎ কলেজের পড়াশোনার জগতে যাও। তাহলে সেই কলেজ পড়াশোনার জগতে যেতে তোমাদের কিছু সাবজেক্ট বেছে নিতে হবে অ্যাকর্ডিং টু ইওর চয়েস। নিশ্চয়ই এখানে সায়েন্স, আর্টস, কমার্স দুটোই রয়েছে। তাহলে এই 3 শ্রেণীরই ছাত্রদেরই, বা এখানে যেহেতু ছাত্র আছে ছাত্রদের কথাই বলি, ছাত্রদেরই সুযোগ রয়েছে যে কোনো বিষয় বেছে নেওয়া। এখন বাংলা কেন পড়ব, এটা থেকেও বড় হচ্ছে যে যখন তোমরা গ্র্যাজুয়েশন লেভেলে যাবে অর্থাৎ কলেজে পড়বে, তখন তোমাদের ধরে নেওয়া যায় বেশিরভাগকেই কম্পালসারি বাংলা পড়তে হবে। এবং তোমরা হয়তো খুশি হবে জেনে যে সেই ছোটবেলায় পড়া সহজ পাঠ আবার সিলেবাসে ফিরে এসেছে। কিন্তু সেই প্রশ্নের ধরনগুলো গেছে বলতে, সেই প্রশ্নের ধরন আমরা সেটাই বিশ্ববিদ্যালয় বা কলেজ স্তরে সেই ধরনেরই প্রশ্নের ধরন হবে যেটা তোমাদের বয়সের সাথে মানানসই। কারণ তোমাদের তোমরা বড় হয়ে গেছো, এই যে ফার্স্ট বেঞ্চ এবং সেকেন্ড বেঞ্চ বাঁদিকের পড়ে অনেকদিন বাদে স্কুলে পড়ানোর একটা সুযোগ এসেছে। এই জন্য প্রথমেই মাস্টারমশাইকে ধন্যবাদ আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য। ছোটবেলায় যখন মধ্যে পড়তে তখন ওই বাবা ম্যাডাম আসছে, বাবা কথা বলবো না, সেই ভয়ের জায়গাটা কিন্তু বেরিয়ে গেছে। এই পর্যায়ে দাঁড়িয়ে আমরা ভাবছি যে সহজ পাঠ করব, সহজ পাঠ নয় তো সহজ। যাই হোক, তার কথা তো পরে আসছে। আপাতত আমি একটা কবিতার লাইন আমি এখানে আমার এই
আসার আগে আমার মনে হলো যে কিছু একটু করে নিয়ে যাই, তাই মনে হলো যে লিখে নিলাম। তাই একটা সাদা স্ক্রিনের ভেতরে একটা লাইন লিখে এনেছি যে হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রকম। ছাত্রছাত্রীদের মধ্যে থেকে কেউ বলতে পারবে এটা কে লিখেছে? কার কবিতা এটা? বলো। আচ্ছা বসো। হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত। কবিতার নাম? কে বললে বলো? উঠে উঠে দাঁড়িয়ে বলো না, অসুবিধা কি আছে? বলো, তুমি বসো। বলো। বঙ্গবাসী। আচ্ছা। বসো বসো। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভাষা কবিতার এটা একটা লাইন। এই লাইনটা কোথায় আছে? কবিতার একদম বলতে পারবে? একদম সূচনাতেই আছে। আচ্ছা, আজকের বিষয়ের সাথে এই লাইনটার কি সাদৃশ্য আছে বলে তোমার ব্যক্তিগত মনে হচ্ছে? একজন ওকে সিম্পল উত্তর দেবে, দুজনও বলতে পারো, কিন্তু কেউ কাউকে প্রম্পট করবে না। আমরা এখানে আলোচনা করতে এসেছি বাংলা নিয়ে। আমরা আগেই বললাম যে যে বিষয় সোজা, যে বিষয়ে আমরা ভাবি যে সহজেই এড়ে যাব, সেটাই মাঝে মাঝে কঠিন হয়ে দাঁড়ায়। আমার বক্তব্য হচ্ছে যে আজকের যে বিষয়, সেই বিষয়ের সাথে এই লাইনটা কি কোনো তাৎপর্য রাখে? কেউ বলবে এক লাইন বা দু লাইনে? ভুলো, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই ভুলোলে। তোমার মনের কথা তুমি এক্সপ্রেস করো, যত বেশি বলবে তত বেশি জানবে। চুপ করে থাকলে জানবে না। বলো, কোনো সমস্যা নেই, বলো। আচ্ছা, আমি একটুখানি, যেহেতু কেউ বলছে না, আমি একটু ক্লু দেওয়ার চেষ্টা করি যে হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রকম। তাহলে ভান্ডারে তব বিবিধ রতন, হে বঙ্গ। আচ্ছা, বঙ্গ বলতে কি বোঝাচ্ছে? বঙ্গ বলতে বঙ্গদেশ, অর্থাৎ কি? বাংলাদেশ। বঙ্গের কথায় পড়ে আছে। ভান্ডারে তত বিবিধ রতন, ভান্ডার অর্থাৎ ভাড়া, সেই ভাড়ারে বিবিধ রতন আছে। তাহলে এই বিবিধ রতন বলতে কি বোঝানো হয়েছে? মাইকেল মধুসূদন দত্ত কি বুঝিয়েছেন? নবীন তরুণদের বুঝিয়েছেন। আচ্ছা বসো। আর কেউ? ভান্ডারে তব বিবিধ রতন, যা ছেড়ে মাইকেল মধুসূদন মহাকবি হওয়ার সাধনায় পাশ্চাত্যে চলে গিয়েছিলেন বলে আক্ষেপ করেছেন। তাহলে কি সেই রত্ন, কি সেই উপাদান যা ছেড়ে চলে গিয়েছিলেন বলে মাইকেল আক্ষেপ করেছেন একজন কবি হিসাবে? কি সেই রত্ন? বলো। সাধারণ মানুষ। বসো, বলো। জোরে বলো, জোরে বলো। আচ্ছা, ও যেটা বলতে পেরেছে আশা করি সবাই শুনেছো। আর কেউ? আর একবার চেষ্টা করো, আর কেউ চেষ্টা করো। ও ও অনেকটা জায়গায় পৌঁছতে পেরেছে, সেই জায়গা থেকে চেষ্টা করো। স্যার যা জানতে চাইছেন কেউ তোমরা বলো, তোমরা তোমাদের মতো করে বলো। কোনো সমস্যা নেই, চেষ্টা করো না, ভুলতেই পারে। আমি কিন্তু সূত্রটা দিয়েছিলাম
যে মাইকেল মধুসূদন বাংলাদেশ ছেড়ে মহাকবি হওয়ার লোভে বিদেশে পাড়ি দিয়েছিলেন, তার জন্য তিনি আক্ষেপ করেছেন, খেদ প্রকাশ করেছেন যে বঙ্গ ভাষায় রত্ন প্রচুর আছে। তার রত্ন বলতে রত্নের একাধিক অর্থ এখানে আমরা করতে পারি। সোনা, রূপো, চুনি, হীরা, মানিক, এগুলোকে আমরা রত্ন বলি। আবার প্রচুর পরিমাণে কাব্য সম্পদ, সাহিত্য কীর্তি ভারতবর্ষের বা প্রাচ্য সাহিত্যে আছে, তা ছেড়ে চলে গিয়েছিলেন বলে তিনি আক্ষেপ করেছেন। সেই প্রাচ্য সাহিত্যের মধ্যে অলঙ্কার আছে, ছন্দ আছে, শব্দ বিশেষ আছে, বাক্যের দ্যুতি আছে, তার জন্য তিনি আক্ষেপ করেছেন। তাহলে এই যে একটা ছোট্ট এখানে আমি ইয়ে করছি যে রত্ন, এখানে রতন চলে এসেছে। আর রত্ন থেকে রত, এটা কি জাতীয় পরিবর্তন ঘটেছে বলা যেতে পারবে? কি ঘটেছে রত্ন থেকে রতন? আচ্ছা ঠিক আছে, জানো তোমরা এটা কি ঘটেছে? স্বরভক্তি ঘটেছে। বিপ্রকর্ষ স্বরভক্তি নাম শুনেছ? শুনেছ? স্বরভক্তি বা বিপ্রকর্ষ, তার রত্ন এই ত আর নয়ের মাঝখানে একটা অতিরিক্ত অবর্ণ যুক্ত হয়ে ত আর নয়কে বিশ্লিষ্ট করে দিয়েছে, আলাদা করে দিয়েছে। বিপ্রকর্ষ, বি মানে হচ্ছে যে আকর্ষণ আর থাকে না, প্রকর্ষ মানে হচ্ছে আকর্ষণ। তাহলে যে আকর্ষণ বিগত হয়েছে। যখন রত্ন তয় নয় ছিল তখন আকর্ষণটা ছিল। যখন তয় নয়টা ভেঙে যখন তর্ণ আলাদা হয়ে গেছে, তখন কি হয়েছে না সেই আকর্ষণটা আর নেই, তাই রতন, তাই বিপ্রকর্ষ। তাহলে হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, অর্থাৎ বঙ্গমাতা, বঙ্গজননী, বঙ্গদেশ তার স্নেহ ছায়ায়, তার ভান্ডারে অজস্র রতন রয়েছে। যে রতন হচ্ছে অফুরন্ত কাব্য সম্পদ, অফুরন্ত কাব্যৈশ্বর্য। আমরা রবীন্দ্রনাথের মাথায় রেখেও বলতে পারি যে অত্যন্ত স্বল্প আয়ুষ্কারের মধ্যে কাব্য চর্চায় মাইকেল মধুসূদন কিন্তু বাংলা ভাষার, বাঙালি জাতির যে উজ্জ্বল রূপ, তার যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্যের ছটা খুব কম সময় দেখিয়েছে। প্রথমে শর্মিষ্ঠা, যেটা হচ্ছে একটা পৌরাণিক নাটক, তিলোত্তমা সম্ভব কাব্য, একটা আখ্যান কাব্য, ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা, চতুর্দশপদী কবিতাবলী, ওদিকে একে কি বলে সভ্যতার মতো হচ্ছে আমাদের প্রহসন, কৃষ্ণকুমারীর মতো প্রথম বাংলার বিষাদাত্মক নাটক বা ট্র্যাজেডি, এবং বাংলা সাহিত্যের একমাত্র মহাকাব্য, কি নাম তার? বাংলা ভাষার একমাত্র মহাকাব্য যেটা মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন, কি নাম? মেঘনাদ বধ মহাকাব্য। কিছুদিন আগে সিনেমা হয়ে গেছে মেঘনাদ বধ মহাকাব্য, মেঘনাদ বধ কাব্য। তাহলে 10টা রচনা, প্রত্যেকটা আলাদা আলাদা রূপ, সাহিত্য রূপ,
কোনোটার সাথে কোনোটার মিল নেই। তাহলে মধুসূদন কিন্তু বাংলা সাহিত্যের এই রত্নের ছটাকে তুলে ধরে দেখিয়েছেন এবং আলোকিত করেছেন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে, বিশ্ব সাহিত্যকে, যে দেখো বাংলা ভাষাতেও আমরা রচনা করেছি। এটা বোধহয় বাংলা বা বাঙালি হিসেবে, আমাদের বাংলা ভাষাভাষী হিসেবে, বাংলা সাহিত্য পাঠক হিসেবে, বাংলার মাস্টারমশাই হিসেবে সব কিছুতে আমাদের একটা গর্বের জায়গা। তাহলে হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তাহলে চলে আসা যাক তোমাদের জানা বিষয়, কিন্তু বঙ্গ সুতরাং হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, এখানে আর্টসের কজন আছে? একবার হাত তোলো তো। ঠিক আছে, হাত নাও, হাত নাও। তাহলে আমরা স্লাইডে চলে যাই, অনেক বিষয়টায় আছে। আচ্ছা, তাহলে বঙ্গ, এই যে বঙ্গ হিসেবে আমরা দেখলাম যে হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন। আমার বোধহয় আমি যেগুলো এইগুলো ছোট ছোট করে লিখে এনেছি, বোধহয় তোমরা সবাই জানো এগুলো একদম ইতিহাসের বিষয়, যে বঙ্গ এই শব্দটা আমরা কোথা থেকে পেয়েছি বা কোথা থেকে পেয়েছি। সেখানে মহাভারত পুরাণ হরিবংশে বলছে যে বলি রাজার 5 জন সন্তান ছিল, তাদের একজন ছিলেন বঙ্গ, এবং বলি রাজা যাদেরকে যে অংশ দিয়েছিলেন সেই রাজার বা সেই যুবরাজের নামে সেই জায়গার নামকরণ হয়েছিল। তাই সেক্ষেত্রে আমাদের এই জায়গার নাম যেহেতু বঙ্গ নামক আমাদের যুবরাজ পেয়েছিলেন, তাই সেই জায়গার নাম হচ্ছে বঙ্গ। আবুল ফজলের মতে এই দেশের প্রাচীন নাম ছিল বঙ্গ। প্রাচীনকালে রাজারা 10 গজ উঁচু এবং 20 গজ পর্যন্ত বিস্তৃত আল মানে হচ্ছে মাছি সারণ নির্মাণ করেছিলেন। এটা হতেই বাংলা নামের উৎপত্তি। আহমদ রফি বাংলা স্বাধীনতা যুদ্ধ গ্রন্থে বলেছেন যে গঙ্গা রাষ্ট্রে গঙ্গা হৃদি নামের স্বাধীন ভূখণ্ড সর্বপ্রাচীন রাজ্য হিসেবে স্বীকৃত। অর্থাৎ অতি প্রাচীনকাল থেকেই বঙ্গদেশের অস্তিত্ব বজায় ছিল। সুকুমার সেনের মতে জলময় দেশে যারা দীর্ঘদিন ধরে বাস করে তারাই বঙ্গ, এদের নিবাস হচ্ছে বঙ্গদেশ। নিবাস মানে হচ্ছে বাসস্থান। আর নিহারঞ্জন রায়ের মতে নদীমাতৃক দেশে বন্যা ও জোয়ারের স্রোত রোধের জন্য ছোট ছোট বাঁধ নির্মাণ করা হতো। বঙ্গের সাথে আল মিলিয়ে বাংলা নামটি এসেছে। তাহলে দেখো বঙ্গ, হে বঙ্গ, বঙ্গকে যদি আমরা দেশ হিসেবে দেখি, মাতা হিসেবে দেখি, তাহলে সেই বঙ্গ মাতার সন্তান আমরা। এবং আমরা যে ভাষায় কথা বলি, আমরা যেরকম বাঙালি, সেরকম আমরা যে ভাষায় কথা বলি সেটা হচ্ছে বাংলা ভাষা। তাহলে ভাষা আসলেই ভাষার উৎপত্তি আসবে। জানো তো বাংলা ভাষার জন্ম কোথা থেকে হয়েছে?
জানো? বলো বলো। প্রাচীন আর্য ভাষা। আর আরেকটা এগিয়ে মাগধীয় অপভ্রংশ অপবর্ত থেকে। দুজনেই প্রশ্ন। আমি এই জায়গাটা আর বিস্তারিত করিনি, যেহেতু তোমরা আশা করছি এই জায়গাটা জানো। সিলেবাসের তো মাঝে মাঝে বদল হচ্ছে, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত এই বাংলা ভাষার উৎপত্তি কিন্তু এই 11-12 সিলেবাসে ছিল। যাই হোক, তাহলে এই মাগধীয় অপভ্রংশ অপবর্ত ছাড়াও সচরাচর একটা কথা শোনা যায়, সংস্কৃত থেকে বাংলা ভাষার জন্ম। এটা কি ঠিক? সংস্কৃত থেকে বাংলা ভাষার জননী, অর্থাৎ সংস্কৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে, এটা কি ঠিক? উত্তর হচ্ছে না বলছে। তাহলে দ্বিতীয় প্রশ্ন সচরাচর সঙ্গে সঙ্গে চলে আসবে, যে তাহলে বলা হয় কেন? সত্যি কি সংস্কৃত ভাষার সাথে বাংলা ভাষার কোনো সম্পর্ক নেই? বিদ্যাসাগরের শকুন্তলা, কৃত্তিবাস, আমরা এক্ষুনি হয়তো তোমরা বলতে, আমি আশা করেছিলাম, আমি যখন বারবার বলছিলাম যে বাংলা ভাষার একমাত্র মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ, আমি আশা করলাম যে তোমরা বলবে যে কেন কেন রামায়ণ তো রয়েছে, কৃত্তিবাসী রামায়ণ। কৃত্তিবাসী রামায়ণ তো অনুবাদ সাহিত্য, মৌলিক রচনা নয়, যদিও তার দুটোই রামায়ণের কাহিনী অবলম্বনে লেখা, কিন্তু কৃত্তিবাসী রামায়ণ কখনোই মৌলিক রচনা নয়। মৌলিক রচনা হচ্ছে আমাদের মেঘনাদ বধ কাব্য। তাহলে সংস্কৃতকে যারা বলছেন বাংলা, সংস্কৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে, তারা কেন বলছেন? তাদের কথার সপক্ষে কি কোনো যুক্তি আছে? কি মনে হয় তোমাদের? না তো বুঝলাম, কি মনে হয় তোমাদের? কেন বলছেন? কারা কারা বলছেন? বললেই তো হয় না, কথায় হাওয়ায় ভাসিয়ে দিলাম, সেটা যে সত্য মিথ্যা না জেনে। তাহলে যারা বলছেন তাদের পেছনেও তো, তাদের কথার পেছনেও তো কিছু না কিছু যুক্তি থাকতেই পারে। সেটা কি হতে পারে বলে তোমাদের বিশ্বাস? তোমরা কি ভাবছো? ট্রাই করো। আমি তো উদাহরণ দিয়ে দিলাম, যে এই যে বললাম বিদ্যাসাগরের শকুন্তলা, সেটা তো কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম যে সংস্কৃত নাটক, সেই নাটক অবলম্বনেই লেখা হয়েছে। আমি যে বললাম খানিকক্ষণ আগে কৃত্তিবাসী রামায়ণ, সেই রামায়ণটা তো মূল সংস্কৃত বাল্মীকি রামায়ণের অনুসরণেই লেখা হয়েছে। তাহলে এই যে অনুবাদ আসছে, অনুবাদের একটা রীতি, অনুবাদের একটা ধারা আসছে, সেটাতে আমরা মনে করছি যে অনেকেই মনে করছেন যে নিশ্চয়ই সংস্কৃত ভাষার সাথে বাংলা ভাষার উৎপত্তির একটা সম্পর্ক আছে। দ্বিতীয়ত আর একটা জায়গা, এই যে বললাম যে ওই যে খানিকক্ষণ আগেই দেখালাম যে রত্ন থেকে রতন, ঠিক আছে? তাহলে সংস্কৃত থেকে অনেক শব্দ, যেমন যদি আমি বলি চন্দ্র, কৃষ্ণ, এগুলো তো অপরিবর্তিত ভাবে বাংলা ভাষায় এসেছে। তাদেরকে আমরা কি বলছি? তৎসম শব্দ, তাই তো? তৎসম শব্দ। কিন্তু এর বাইরেও আমরা অর্থ তৎসম, তদ্ভব, এই শব্দগুলোকে পাচ্ছি। এই শব্দগুলো কিন্তু ওই সংস্কৃত থেকে পরিবর্তনের ফলেই এসেছে। তাহলে যারা বলছেন যে সংস্কৃত থেকে বাংলা ভাষা সৃষ্টি হচ্ছে, তারা কিন্তু মূলত এই জায়গা থেকে, এই একটা সূত্র থেকে এই ধরনের ধারণা দেওয়ার চেষ্টা করছেন, যার মধ্যে একটা আবেগ থাকতে পারে, একটা ভালো লাগা, ভালোবাসা থাকতে পারে, কিন্তু ভাষা বৈজ্ঞানিক কোনো সত্যতা নেই। তাহলে আসল সত্যতা হচ্ছে মাগধীয় অপভ্রংশ অপহরণ থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। বাংলা হচ্ছে একটা নব্য ভারতীয় আর্য ভাষা। আর্য ভাষা তিন প্রকার: প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নব্য ভারতীয় আর্য ভাষা। ঠিক আছে?
বাংলা ভাষার রূপ বৈচিত্র্য, দুটো রূপ আমরা পাই। এর অনেক কিছুই তোমাদের জানা, জাস্ট স্টেপ বাই স্টেপ একটা জায়গায় যাওয়ার জন্য এই কথাগুলো বলছি একটুখানি ছোট করে। যে রূপ বৈচিত্র্যের দুটো, একটা যেটা আমরা মুখে বলি আর একটা যেটা লিখি। যেটা লিখি তার দুটো রূপ, একটা হচ্ছে সাধু, একটা হচ্ছে চরিত। আর যেটা মুখে বলি তার 5টা ভাগ আছে: রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী ও ঝাড়খণ্ডী। এগুলো কি তোমাদের পাঠ্য? তোমরা এগুলো পড়েছি কি এমনিতে? হ্যাঁ, আমাদের সিলেবাসে আছে। ঠিক আছে, আচ্ছা পরের ভাষা শিক্ষাদান করতে। ভাষাকে আমরা কিভাবে শিখব? তাহলে মনের ভাবই ভাষা। যেভাবে আমরা নিজেদের মনের ভাব প্রকাশ করি সেটাই। তাহলে ভাষাকে আমরা শিক্ষাদানের ক্ষেত্রে কি উপায় নিতে পারি দেখি। ভাষা শিক্ষাদান করতে গেলে এই 4টে জিনিস সবার আগে জানতে হবে। কি? ধ্বনি, রূপ, বাক্য এবং অর্থ। খানিকক্ষণ আগে বলছিলাম যে শুরুতে বলেছি যে মনে হয় যে এটা তো আমি জানি, কিন্তু আদতে আমি হয়তো যেটা জানি সেটা হয়তো একটুখানি পরিশীলিত হবে। অর্থাৎ যেটা জানি সেটা এটা না, কিন্তু অনেকটাই জানি। যদি আমি বলি কয়ে বসন্ত, সেটাকে আমরা কি বলতে পারি? কয়ে বসন্ত, এটাকে আমরা ব্যাকরণের ভাষায় কি বলবো? খুব ছোট জিনিস একটা, এখানে 11-এ চলে এসেছো। কয়ে বসন্ত খুব নরমাল একটা জিনিস। কয়ে বসন্তকে আমরা কি বলবো? আচ্ছা, যেখানে ক বসন্ত নেই, শুধু ক আছে, তাকে কি বলবো? ব্যাকরণে কি বলবো? ব্যাকরণে কি বলবো? ওটা তো উচ্চারণে বলছি। যদি আচ্ছা আমি যদি বলি যে অমিত, অমিত একটা শব্দ, তাই তো? অমিত কারোর নাম আছে এখানে? আচ্ছা, তাই বলতে হাত দিয়েছে অমিত। তাহলে অমিত হচ্ছে একটা শব্দ। তাহলে সেই অমিত শব্দে কটা অক্ষর থাকে? কটা অক্ষর থাকে বলছে? 3টে। আর সেই অক্ষরে কটা সেই অমিতের যটা অক্ষর আছে, কটা অক্ষর? 3টে অক্ষর। সেই 3টে অক্ষরের মধ্যে কটা ধ্বনি থাকে বা কটা বর্ণ থাকে? সেই অমিত অক্ষরে কটা ধ্বনি থাকে বা কটা বর্ণ? আমি শুরু করেছিলাম কয়ে বসন্তকে কি বলে, আর আমি শেষ করলাম অমিতে কটা ধ্বনি বা বর্ণ থাকে। বলো কি কি কি? অ ইয়ার অ হর্ষই আর অটা কি? আর মটা কোথায় যাবে? আর তটাই বা কোথায় যাবে?
বসো বলো। চারটে বর্ণ আছে। চারটে বর্ণ কি কি? ক, হস্যই, ম আর ত। ক, হস্যই, ম আর ত। ম আর ত। তাহলে কোন দুটোর তলায় হসন্ত আছে আর কোন দুটোর তলায় হসন্ত নেই? আর আমাকে ইয়ে করো না, বহুল। কয়ের তলায় আর কয়ের তলায় আছে আর কয়ের তলায় নেই। কয়ের তলায় বসন্ত থাকে? এই আস্তে, ও চেষ্টা করছে, ওকে ইয়ে করো, সাপোর্ট করো। ও চেষ্টা করছে, ওকে সাপোর্ট করো, ওকে ইয়ে করো, বলো। কয়ের তলায় আছে। বসো। ওরা এত জোরে চিৎকার চেঁচামেচি করলি, ও ঠিক বলছিল, সেই গাড়িতে। আচ্ছা, আমি শুরু করেছিলাম কয় বসন্ত। কয় বসন্তটা কি? কয় বসন্তকে আমরা আইটার ধ্বনি বলতে পারি বা বর্ণ। আচ্ছা, ধ্বনি আর বর্ণের মধ্যে পার্থক্য আছে? আছে, ধ্বনি আর বর্ণের মধ্যে পার্থক্য আছে? দেখ, আমরা টিক 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 করে প্লেন দিয়ে উঠে গেছি। তাহলে যেটা আমরা লিখি সেটা হচ্ছে বর্ণ, আর যেটা বলি সেটা হচ্ছে ধ্বনি। তাহলে কি হচ্ছে? ধ্বনি লিখিত রূপ বর্ণ আর বর্ণের উচ্চারিত রূপ ধ্বনি, একই না? যেটা আমরা লিখি সেটা হচ্ছে বর্ণ, আর যেটা বলি সেটা ধ্বনি। তাহলে প্রথম ছিল হচ্ছে কয় বসন্ত মানে কি? কয় বসন্ত হচ্ছে ধ্বনি কয় প্রকার? এটা আমার উত্তর দিস। দু প্রকার। আমি জিজ্ঞেস করবো না কি কি, আমি জিজ্ঞেস করবো না স্বরবর্ণ কি কি, দরকার নেই। স্বরবর্ণ, ব্যঞ্জন। ওকে? তাহলে কয় বসন্তটা হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ। যখন আমি বলছি কয় বসন্ত নেই, আমি বলি শুধু ক। শুধু ক। শুধু ক হচ্ছে একটা অক্ষর। কয় বসন্ত যুক্ত অ, একটা ব্যঞ্জন বর্ণ, একটা স্বরবর্ণ, ইকুয়াল টু একটা অক্ষর। হলো? এবার ক থেকে হয়ে গেল কা। ক থেকে হয়ে গেল কা। শব্দ। দুটো অক্ষর মিলে একটা কা আর একটা ক, দুটো অক্ষর মিলে একটা শব্দ। শব্দ। এবার কাক ডাকছে, পাক। তাহলে চলে এসো, এখানে কি হলো? ধ্বনি। তাহলে দেখো, ধ্বনির একদম ক্ষুদ্রতম জায়গা হচ্ছে বর্ণ অথবা ধ্বনি। সেই জায়গায় এলো, তা থেকে চলে গেলাম আমরা কিসে কিসে চলে গেলাম? বাক্য পর্যন্ত চলে গেলাম। এরপরে চলে গেলাম হচ্ছে রূপ। রূপ আমরা কারকের কথা জানি, আমরা সমাসের কথা জানি, আমরা সন্ধির কথা জানি। এগুলো আমরা ছোটবেলায় পড়ে এসেছি। হায়ারে গিয়ে আর এসব পড়তে হবে না, এর পরের অংশে গিয়ে। সুতরাং সেই জায়গাগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে বাক্য। এইগুলো বাবা আমার উপর ক্লাসে আছে। যদি আমি বলি রাম ভাত খায়, রাম ভাত খায়, রাম হচ্ছে কর্তা, ভাত হচ্ছে কর্ম, আর ক্রিয়া হচ্ছে খায়। তাহলে বাংলা বাক্যের স্বাভাবিক ক্রম হচ্ছে কর্তা যুক্ত কর্ম যুক্ত ক্রিয়া। কবিরা সাধারণত অথবা ঔপন্যাসিক এর কিন্তু অদল বদল ঘটায়। অর্থাৎ কর্তা কর্ম ক্রিয়া হয়ে যেতে পারে, ক্রিয়া কর্তা কর্ম হয়ে যেতে পারে, এইরকম চেঞ্জ বদল ঘটানো হয়। এবং শেষেরটা তোমরা অনেকেই জানি, সেটা হচ্ছে
ওই অর্থ, মানে কোনো কোনো শব্দের অর্থ বদলে যাচ্ছে, কোনো কোনো শব্দের অর্থের বিস্তার হচ্ছে। যেমন মন্দির বলতে আগে সাধারণ বাড়ি বোঝাতো, এখন দেবালয় বোঝাচ্ছে। ঠিক আছে, বিবাহ মানে আগে এক রকমের বিশেষ রূপে গ্রহণ করাকে বোঝাতো, এখন পরিণয় বোঝাচ্ছে। সন্দেশ মানে খবর বোঝাচ্ছে, তো এখন মিষ্টান্ন বোঝাচ্ছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনগুলো কিন্তু ভাষার রূপ পরিবর্তনে এবং বাংলা ভাষার বিস্তারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভাষা শিক্ষার পদ্ধতি কিভাবে আমরা ভাষা শিক্ষা করতে পারি? ব্যাকরণ অনুবাদ পদ্ধতি। আমরা অনেক জায়গাতেই এটা দেখেছি বা করা হয়, যেখানে ভাষা শেখার আগে অর্থাৎ সাহিত্য শেখার আগে, কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখার আগে তার ব্যাকরণটা শিখতে হয়, তারপরে ভাষা শিক্ষা করা যায়। প্রত্যক্ষ পদ্ধতি অর্থাৎ সামনাসামনি বসে টোলের মাস্টারমশাই ব্যাকরণ শেখাবেন। সংস্কৃত পণ্ডিত যারা আগেকার দিনে প্রচুর পড়েছিল, এখন শহরে দেখা যায় না, সেই টোলের মাস্টারমশাই তারা কি করতেন না, এই প্রত্যক্ষ পদ্ধতিতে বাক্যকে ব্যাকরণের জ্ঞান দেবেন, ছাত্রদের শেখাবেন, যে ব্যাকরণের পাঠ দেবেন। ভাষা তাত্ত্বিক পদ্ধতি, এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। এই যে আমি খানিকক্ষণ আগে বললাম রাম ভাত খায়, বলে দিচ্ছি অলরেডি। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, প্রথমে কর্তা, তারপর কর্ম, তারপর ক্রিয়া। ইংলিশ বাক্যের ক্ষেত্রে আই ট্রাই হয়ে যাবে, সেখানে কিন্তু কর্তা কর্ম ক্রিয়ার ক্রমটা বদলে যাচ্ছে। কিন্তু সব ক্ষেত্রে এই কর্তা কর্ম ক্রিয়ার যে অবস্থান সেটা যে একই থাকে, আমি সেটাও বললাম যে সেটা কিন্তু ঠিক নয়, মাঝে মাঝেই কিন্তু বলতে যায়। এবার হচ্ছে তোমাদের একটু অন্য ধরনের কথা বলা, কথা শোনা, কথা বলা। ভাষার বিস্তার করতে গেলে সবার আগে শব্দের বিস্তার করতে হয়। সেই শব্দের বিস্তার করতে গেলে স্টপ অফ ওয়ার্ড বাড়ানো দরকার। আগেকার দিনে স্টপ অফ ওয়ার্ড এমনি অনেক সময় তোমাদের বা আমাদেরও সদর্থক ইচ্ছা ছাড়াই অনেক সময় স্টপ অফ ওয়ার্ড বেড়ে যেতে পারে বা বেড়ে যায়। তাহলে উক্তি প্রত্যুক্তির মাধ্যমে, অর্থাৎ একটা কনভারসেশন, তোমরা বলবে আমরা শুনবো, আমরা বলবো তোমরা শুনবে, এর মাধ্যমে কিন্তু এই স্টপ অফ ওয়ার্ড বেড়ে যেতে পারে। অর্থাৎ উক্তি প্রত্যুক্তি কিন্তু শব্দের সংখ্যা বাড়ায়, ভাবের বিস্তার বাড়ায়। 2 নম্বর হচ্ছে গল্প পাঠ ও গল্প শোনা। গল্প বলতে গেলে মোটামুটি একজন লেখক যখন গল্প লেখেন তখন মোটামুটি তিনি 3টে পথ দিতে পারেন। এক, তিনি নিজে কোনো ঘটনা দেখছেন, সেটাই লিখছেন। 2 নম্বর, কেউ গল্প বলছে আরেকজনকে, তিনি আড়ালে বসে শুনছেন। আর 3 নম্বর হতে পারে যে তিনি কল্পনা করছেন কোন একটা ঘটনা সামনে রেখে, যে এই ঘটনার ক্রমিক পরিণতি, এই ঘটনা ঘটতে পারে, এই ঘটনা ঘটে। যেরকম একটা বাইক জোর করে চলে গেল, একজন হয়তো একটুখানি ঝিমোচ্ছিলেন, তার ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল, তিনি ভাবলেন যে এই বাইকের দুর্ঘটনা আজ ঘটাবেই, সেই ঘটনার পরিণতি কি হতে পারে সেটা তিনি ভাবলোকে আনতে পারেন, তাই নিয়ে একটা রচনা তিনি লিখতে পারেন। রেডিও
একটা বড় ভূমিকা পালন করে। এখনকার দিনে এফএম রেডিও আমরা চাই বা না চাই, ট্রেনে, বাসে, অটোয়ে সর্বত্র শুনি, গাড়িতেও শুনি, অনেক সময় ভালোবেসে শুনি। সেই রেডিও কিন্তু আমাদের এই সাহিত্য চর্চায় বা বাংলা ভাষা চর্চায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বা নিয়েছিল, আগামী দিনেও নেবে। কারণ মানুষ অনেকেই হয়তো সচেতনভাবে গল্প পড়েন না, তাদের সেই শোনার সময়ও নেই। কিন্তু যখন এফএম রেডিওতে কোনো প্রিয় ঘোষকের কথা আমরা শুনি, আর সেই গল্প বলায় আমরা আপ্লুত হই, আমাদের ভালো লাগে, আমরা সেই গল্প রসে বনিত হই। সুতরাং সাহিত্যের একটা বলা যেতে পারে প্রচার মাধ্যম রূপে রেডিওর একটা ভূমিকা আমরা কোনো মতেই অস্বীকার করতে পারি না। তারপর আমরা চলে আসছি টেলিভিশন। টিভি জগৎ সম্পর্কে আর নতুন করে তোমাদের কিছু বলার নেই। টেলিভিশন প্রতি মুহূর্তে বিভিন্ন সাহিত্যকে নতুন ভাবে আমাদের সামনে তুলে ধরছে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সমালোচনা হচ্ছে মূল সাহিত্য থেকে সরে আসার জন্য, কিন্তু নতুন নতুন কাজ প্রচুর হচ্ছে, যেখানে কিন্তু সাহিত্যকে দেখার একটা সুযোগ থাকছে। এরপরে হচ্ছে সংবাদপত্র। আমরা জানি রবিবাসরীয়ের কথা, প্রত্যেকটা সংবাদপত্রই বাংলায় প্রায় রবিবাসরীয় থাকে এবং সেখানে ধারাবাহিক গল্প, উপন্যাস এবং নির্দিষ্ট গল্প পরিবেশনের একটা সুযোগ থাকে। মোবাইলের মাধ্যমে এখন তোমরা প্রত্যেকেই জানো যে প্রচুর, বিশেষত এই কিছুদিন আগে ঘটে যাওয়া কোভিড বা এখনো যায়নি যাই হোক, সেই কোভিডের কল্যাণে আমরা বাড়িতে ইন্টারনেট পড়াশোনা যেভাবে চালু হয়েছে, সেভাবে প্রচুর অনলাইন সাইট আছে যেখান থেকে আমরা কিন্তু আমাদের প্রয়োজনীয় বইগুলো দেখতে পারি, পিডিএফ গুলো পড়তে পারি যারা আমরা ইচ্ছুক। কারণ অনেক সময় আমাদের কলেজ স্ট্রিটে পৌঁছানো সম্ভব হয়নি, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকের কাছে, হয়তো অনেকে জানতে পারেনি, সেটা আগামী দিনে নিশ্চয়ই জানতে পারবে, যে যে বিষয়ে ইচ্ছুক সেই বিষয়ে বিভিন্ন সাইট আছে যেখানে গিয়ে তোমরা তোমাদের রেফারেন্স অনুযায়ী, পছন্দ অনুযায়ী বিভিন্ন বই পেতে পারবে। সুতরাং সেক্ষেত্রে সাহিত্য পাঠেরও কিন্তু একটা বড় সুযোগ আছে। এরপরে রয়েছে ইন্টারনেট। যে কথা বলছিলাম, ইন্টারনেট ছাড়া তো আমরা এই সাইটগুলোতে যেতেও পারবো না এবং সেখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারবো না। আর ইন্টারনেটের মাধ্যমে এখন বাংলা সাহিত্যের প্রায় 90% বলা যেতে পারে সাহিত্য কিন্তু সাধারণের হাতের গোড়ায় এসে গেছে। চাইলেই মোবাইলে যে কোনো বই পিডিএফ ডাউনলোড করে পড়ে ফেলা যায়। এবং অবশ্যই সোশ্যাল মিডিয়া। আজকাল খুবই দেখতে একটা প্রবণতা হয়েছে, যারা অনেক ভালো লেখক, গুণী লেখক, তারাও কিন্তু আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ায় তাদের লেখা, ছোট ছোট লেখা, অনুগল্প যেগুলোকে আমরা বলতে পারি, সেই অনুগল্প তারা সরাসরি সেখানে লিখছেন, পাঠকের প্রতিক্রিয়া চাইছেন এবং তার মাধ্যমেও কিন্তু সাহিত্যের একটু একটু করে কি বলা যেতে পারে পাঠে আগ্রহ আসছে। বিষয়ের প্রসার কিভাবে ঘটছে, সাহিত্যের প্রসার আমরা কিভাবে ঘটছে সেটা এক সম্বন্ধে দুটো কথা বলি। কথোপকথনের মাধ্যমে ঘটছে। একজন একটা যুক্তি দিচ্ছেন আর একজন সেই যুক্তিকে বিরোধিতা করছেন, তাই সেই যুক্তি খণ্ডন করে আবার তার নিজের যুক্তি দিচ্ছেন। এইভাবে কিন্তু আস্তে আস্তে যুক্তির মাধ্যমে কিন্তু এই সাহিত্যের একটা জায়গা তৈরি হচ্ছে। ঘটনার বর্ণনায় কোনো একটা ঘটনা ঘটছে, তার বর্ণনা, সেই বর্ণনার মাধ্যমে একটা সাহিত্য রচিত হচ্ছে। জাস্ট একটা উদাহরণ হিসেবে আমি বলি, ধরো আকাশে ঘন মেঘে আচ্ছন্ন, মেঘ পড়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশে মেঘ রাখছে। রবীন্দ্রনাথ তার নববর্ষা কবিতায় বলছেন যে গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে।
তাহলে এই যে শব্দটা, এই কবিতার লাইন, এই যে ভাবাংশ তিনি বললেন, তার মাধ্যমে কিন্তু স্টেটমেন্ট, ওই আকাশে মেঘ করছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশে মেঘ ডাকছে, এই স্টেটমেন্টটা একটা কাব্যিক রূপ পেল। এরপরে হচ্ছে বর্ণনার বর্ণনা। বর্ণনার বর্ণনা মানে অনেক সময় দেখবে গল্পের ভেতরেও একটা গল্প। যদি এর সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে রামায়ণ মহাভারত। রামায়ণ মহাভারত আমাদের বিক্রম বেতালের গল্প, আমাদের গল্প দাদুর আসর। সেখানে আমরা কি দেখেছি যে একটা গল্প বলছে, বলতে বলতে সেই গল্পের ভেতরেও আরেকটা গল্প, তার ভেতরেও আরেকটা গল্প, এরকম ভাবে একটা গল্পের ভেতর গল্প। তাহলে কোনো কোনো ক্ষেত্রে একজন সাহিত্যিক যখন একটা সাহিত্য লিখছেন, তখন সেই বর্ণনার মধ্যে বর্ণনার মান আমরা দেখতে পাচ্ছি। সাহিত্য আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠছে অনুবাদ। কৃত্তিবাসী রামায়ণ অনুবাদ হচ্ছে, মহাভারত অনুবাদ হচ্ছে, আরাকান রাজসভার মুসলিম সাহিত্য সেটা অনুবাদ হচ্ছে, আমাদের ভাগবত অনুবাদ হচ্ছে, আধুনিক কালে আধুনিক কবিরা অনেক বিদেশি কবিতা অনুবাদ করছেন। তাই এই কবিতার অনুবাদ কিন্তু শুধু শুধু হচ্ছে না, হচ্ছে চাহিদার জন্য। তুলনায় এই লেখার সাথে ওর লেখার তুলনা, সেটা দুজন দেশীয় সাহিত্যিকের মধ্যে হতে পারে, দুজন আঞ্চলিক সাহিত্যিকের মধ্যে হতে পারে, দুজন বিদেশি সাহিত্যিকের সাথে হতে পারে। এর মাধ্যমেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাহিত্য পড়ার একটা আগ্রহ তৈরি হচ্ছে। পাঠকের পছন্দ আমরা দেখছি, এই যে পূজাবার্ষিকী বিভিন্ন আসছে, সেখানে অনেক লেখকই জানাচ্ছেন যে তার গল্পের যে বিষয়, সেই গল্পের বিষয় তার চোখে দেখা একটা ঘটনা, যে ঘটনা অবলম্বনে তাকে লিখতে সংশ্লিষ্ট চরিত্রই আবেদন জানিয়েছে, বা পাঠকের কথা ভেবে তিনি এই উপন্যাসটা লিখছেন, বা এই ছোট গল্পটি লিখছেন, এই নাটকটি লিখছেন। এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা এরপরে পড়াশোনা করব, গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করব, কিন্তু তার আগে আমরা বাংলা পড়ব। সেই কথা আবার ফিরে যেতে হবে, এ বঙ্গ ভান্ডারে তব বিবিধ লগ্ন। তাহলে এটাও একটা বৈচিত্র্য, এটাও একটা জায়গা যে বাংলার সাথে কোন কোন সাবজেক্টের বা বিষয়ের নারীর যোগ আছে। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি লোক সাহিত্য। আমরা ভাবছি লোক সাহিত্যটা কি, আমরা কিন্তু এই ক্লাস 12 পর্যন্ত সিলেবাসে অনেক কবিতায় পড়েছি, অনেক কাহিনী পড়েছি, যা লোক কথা থেকে উঠে এসেছে। চিত্রকলা, যারা আঁকতে ভালোবাসে, ভিজুয়াল আর্ট, এমনি আর্ট, যাই হোক না কেন, যারা আঁকতে ভালোবাসে, তাদের সেই আঁকার সঙ্গেও কিন্তু আমাদের সাহিত্যের একটা যোগ আছে। অর্থাৎ সাহিত্য পড়েও কিন্তু এই আঁকার যে ইতিহাস, সেই ইতিহাসটা কিন্তু আমরা সহজেই দেখতে পাই। বিজ্ঞান, বিজ্ঞান অর্থাৎ আমরা সোশ্যাল সায়েন্স কে বলি, পল সায়েন্স, এডুকেশন, সোশিওলজি, এগুলো হচ্ছে সোশ্যাল সায়েন্স। এইগুলো ছাড়াও আমরা আমাদের পাঠ্যের হিস্ট্রি রয়েছে, জগদীশচন্দ্র থেকে শুরু করে সত্যেন্দ্রনাথ, এরা সকলেই কিন্তু নিজের জীবনের যে কাহিনী, এদের যে আবিষ্কার, এটা আমাদের পাঠ্য বিষয়ের মধ্যে আমরা পেয়েছি।
ক্রীড়া, দর্শন, ফিলোসফি সঙ্গে আমাদের রবীন্দ্রনাথের দর্শন, অরবিন্দের দর্শন, সেগুলো কিন্তু আমাদের এই সাহিত্যের সাথে বা সাহিত্য বিষয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ভাষাতত্ত্ব, ভাষাতত্ত্ব অ্যাকচুয়ালি বিএসসি, ভাষাতত্ত্ব নিয়ে যদি কেউ পড়াশোনা করে তার সেটা হয়ে যাবে বিএসসি। ভাষাতত্ত্ব হচ্ছে লিঙ্গুইস্টিক্স, লিঙ্গুইস্টিক্সে যদি কেউ অনার্স করে তাহলে তার সেটা বিএসসি হয়ে যায়। তাহলে এই ভাষাতত্ত্ব, এই যে খানিকক্ষণ আগে আমি বলছিলাম বর্ণ, বলছিলাম অক্ষর, বলছিলাম ধ্বনি, এই বলছিলাম বাক্য, এই সব কিছু কিন্তু ভাষাতত্ত্বের অন্তর্গত, যার জায়গা, যার পড়াশোনার জায়গা। আমাদের বাংলা অনার্স বা পাশে গিয়ে যদি কেউ গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করে তার তো এই ভাষাতত্ত্বের অংশ কিছুটা হলেও করতে হবে। বা ছোটবেলা থেকেও তোরা এই যে বললাম বিপর্যাস, স্বরবর্তী, স্বরসংগতি, এগুলো তো সব পড়ে এসেছিস, এগুলো কিন্তু ভাষাতত্ত্বেরই জায়গা। এবং আগামী দিনে যদি কেউ পৃথকভাবে একটু ইন্টারেস্টেড হয়ে পড়তে চায় তাহলে তার জন্য কিন্তু দরজা খোলা আছে। পুরাতত্ত্ব, মাইথোলজি, আবার অ্যানথ্রোপোলজিও পড়া যেতে পারে। তাহলে মাইথোলজি এবং অ্যানথ্রোপোলজি, এই যে আমরা বলি যে পুরাণের যে গ্রহণ কেন হয়, এই যে জাতীয় যে লৌকিক বিশ্বাসগুলো মানুষের মধ্যে ছড়িয়ে আছে, অতীত ইতিহাসের কাহিনী, হ্যাঁ, অতীতে মানুষ কেমন ছিল, এই যে আমরা বাঙালি, আমাদের বাঙালিরা কেউ হয়তো একটু লম্বা, কেউ হয়তো একটু বেটে, কেউ হয়তো একটু গোলগা, কেউ হয়তো একটু রোগা, হাতের চেয়ে হয়তো বাদামি, কারো হয়তো গোলাপি। তাহলে আমরা বাঙালি আসল যে মানে কি বলা যেতে পারে উৎস, সেই উৎস কারা ছিলেন, কাদের থেকে আমরা এলাম, কাদের থেকে আমরা জন্মগ্রহণ করলাম, আমরা কোন বংশ, আমরা রেড অস্ট্রেলয়েড না প্রোটো অস্ট্রেলয়েড, ঠিক আছে, আমরা কোন সম্প্রদায়ের মানুষ, সেই অতীত ইতিহাসের কথা যদি জানতে হয় তাহলে কিন্তু সেই সাহিত্যিকের পাঠের সাথে কিন্তু আমাদের এই মাইথোলজির জায়গা রয়েছে। আজকে যদি আমরা তারাশঙ্করের হাসির কাহিনীর উপকথা পড়ি, কি নাগিনী কন্যার কাহিনী পড়ি বাংলা সাহিত্যে পড়তে গিয়ে, তখন সেখানেও কিন্তু এই পুরাতত্ত্বের কথা রয়েছে। এই কারণে এই সাবজেক্টটাও কিন্তু আমরা আমাদের এই পড়াশোনার মধ্যে থেকে নতুনভাবে একটা জানার সুযোগ আছে। এরপরে রয়েছে শিক্ষা। শিক্ষা মানে হচ্ছে শিক্ষা বিজ্ঞান, শিক্ষা মানে হচ্ছে টিচার এডুকেশন অবশ্যই। এবং তাহলে শিক্ষা মানে হচ্ছে যে শুধুমাত্র কিভাবে পড়াতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয় তার মধ্যে আলোচনা। শিক্ষা মানে অবশ্যই যারা শিক্ষাবিদ এতদিন ধরে ছিলেন, সেই রবীন্দ্রনাথ, সেই অরবিন্দ, আজকে শিক্ষার জায়গাতে অবশ্যই শান্তিনিকেতনের কথা আসবে, শ্রীনিকেতনের কথা আসবে, যে রবীন্দ্রনাথের কথা আসবে, তারা কিভাবে এই শিক্ষাটাকে সার্বজনীন করেছিলেন, সেই শিক্ষাটাকে তার বিস্তারে সেই সব মনীষীদের ভূমিকা কেমন ছিল, সেই সমস্ত কিছুই আমরা কিন্তু আমাদের বাংলা বিষয়ের মধ্যে থেকেও জানতে পারবো। এই আন্তঃবিষয়ের উল্লেখ কিন্তু এত বিষয়ের উল্লেখ কিন্তু অন্য কোনো বিষয়ের মধ্যে পাওয়া যাবে না যতটা বাংলার মধ্যে থেকে আমরা জানতে পারবো। এরপরে আমরা পাচ্ছি চলচ্চিত্র, ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ পাঠ। এবং তোমাদের জানাই যে সিনেমাটোগ্রাফি বা সিনেমা শিল্প নিয়ে পড়াশোনা এখন একটা অত্যন্ত জনপ্রিয় একটা দিক হয়ে উঠেছে। সিনেমার দুটো দিক হতে পারে, একটা হচ্ছে যে সিনেমার ইতিহাস এবং আরেকটা হচ্ছে সাহিত্য কিভাবে সিনেমায় প্রেক্ষাপট পেয়েছে, ছাপ পেয়েছে, ছবি পেয়েছে। এবং তোমরা জানবে যে আগামী দিনে তোমরা যেখানে পড়ো না কেন সবাইকে সিবিসিএস সিস্টেমের মধ্যে দিয়ে চলতে হবে। সিবিসিএস মানে হচ্ছে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। আগামী দিনে যে কলেজে সেখানেই ভর্তি হও সারা ভারতবর্ষের মধ্যে, এবং সেখানে কিন্তু এই জায়গাগুলো আগের মতো আর পড়াশোনা নেই, অর্থাৎ
আন্তঃসম্পর্ক, বিভিন্ন বিষয়ের মধ্যে আন্তঃসম্পর্ক আছে। যেমন যদি কেউ বাংলা নিয়ে পড়তে চাও বা বাংলা জেনারেল নিয়ে পড়তে চাও বা বাংলা কারোর অনার্স নেই, সেও যদি বাংলা পড়তে চাও, যে বাংলার একটা পাঠ আমি পড়বো, সে কিন্তু চলচ্চিত্র, সাহিত্য চলচ্চিত্র বলে তাকে একটা পাঠ পড়তে হবে। তাহলে সাহিত্য চলচ্চিত্র পড়তে গিয়ে তাকে বিমান দাশগুপ্তের বই পড়তে হবে, তাকে সত্যজিৎ রায়ের বই পড়তে হবে, তাকে মৃণাল সেন পড়তে হবে, তাকে গৌতম ঘোষ পড়তে হবে। তাহলে পড়তে হবে মানে তাদের সিনেমাগুলো দেখতে হবে, তাদের সিনেমাগুলো কেমন ছিল। তারা যেরকম সাহিত্য থেকে সিনেমা বানিয়েছে, তেমনি তাদের সিনেমায় আমাদের সাহিত্যের বিষয় হয়ে উঠেছে। সুতরাং এই পারস্পরিক মেলবন্ধন কিন্তু আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তাহলে আগেকার দিনে কেন বাংলা পড়বো, এই যে বোধটা ছিল যে বাংলা মানে তো ওই উপন্যাস পড়তে হবে, ওই বড় বড় লেখা পড়তে হবে, তা না। এখন কিন্তু এই যে প্রত্যেকটা জায়গায় সাহিত্য কিন্তু একটা নতুন মাত্রা এনেছে, পড়াশোনায় একটা আকর্ষণ গড়ে তোলার চেষ্টা করছে, যাতে তোমরা আকৃষ্ট হতে পারো। এবং সাংবাদিকতা, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন ভীষণ জনপ্রিয় একটা সাবজেক্ট। জার্নালিজম এবং মাস কমিউনিকেশন আজকের দিনে দাঁড়িয়ে টিভি মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার যে কার্যকারিতা, সেটা নিয়ে বেশি কিছু বলার অপেক্ষা রাখে না। তোমরা সবাই জানো যে কিভাবে তারা তাদের সংবাদ আমাদের কাছে এনে পৌঁছে দিচ্ছে, ফলে আমরা অনেক বেশি ইনফরমেটিভ হয়ে উঠছি। এই ইনফরমেটিভ, এই জার্নালিজম, মাস মিডিয়া কিন্তু আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছে। কারণ অনেক জার্নাল তারা কিন্তু এই মাস মিডিয়া জার্নাল যারা কিন্তু বাংলা সাহিত্যের উপর ভিত্তি করে বেঁচেছে, তারা বাংলা সাহিত্যকে কেন্দ্র করেই তাদের সমস্ত কার্যকলাপ পরিচালিত করছে। এরপরে বাংলা আমাদেরকে কি শেখাচ্ছে? বাংলা যে আমরা এই ক্লাস 12 অবধি তোমরা বাংলা পড়লে, তার থেকে কি জানতে পারো? খুব টুকরো টুকরো দু একটা জাস্ট কথা বলে লাইনগুলো করছি। যৌথ পরিবার জীবনের শিক্ষা, রামায়ণ মহাভারত পড়েছো? তাহলে রামের, দশরথের যে পরিবার, অযোধ্যার যে রাজ পরিবার, হস্তিনাপুরের যে রাজ পরিবার, সেই পরিবার জীবনে আমরা কিন্তু এই যৌথ পরিবার জীবনের যে অস্তিত্ব, যে স্বীকৃতি দেখেছিলাম, তাই কিন্তু আমরা লালন পালন করে চলেছি। প্রাচীন ইতিহাস শিক্ষা, চর্যাপদ আমরা পড়েছি, শ্রীকৃষ্ণ কীর্তন আমরা পড়েছি। সেখানে আমরা বলেছি যে কথা যদি বলি যে একটা সমাজ শিক্ষা আমরা পেয়েছি, যে নগর বাহিনী তো ডম্বি দৌড়ি করিয়া ছই ছই যাইছে ব্রাহ্মণ নারী। অথবা যদি আমরা এটা বলি যে উঁচা উঁচা পাওয়াত নাহি বসাই সবরি বাড়ি, মোড়াকে উচ্চ করবিন। তাহলে শহর শহর এরা হচ্ছে একটা জাতির পরিচয়। যেরকম সাঁওতাল, যেরকম ওরাও, সেরকম শহর হচ্ছে, ব্যাজ হচ্ছে একটা জাত। তাহলে সেই শহর শহরই মিলন হচ্ছে না। তারা নগরের বাইরে তাদের অবস্থান, তাদের শহর হচ্ছে আমাদের, যেহেতু তারা অন্তজ, সমাজের অন্তজ, এবং শহর হচ্ছে পুরুষ, শহরই হচ্ছে স্ত্রী, তাদের মধ্যে মিলন হচ্ছে না। তাদের মিলনের মধ্যে একটা বাধা রয়ে গেছে, এবং সেই বাধা অবস্থান বোঝাতে বলছে যে একজন আছে পাহাড়ের চূড়ায়, একজন আছে পাহাড়ের নিচে। এর মাধ্যমে পদকর্তা বোঝাচ্ছে যে ওই জায়গায় যেতে চাইলেও শহর যেতে পারে না। যেমন ভাবে আমরা আমাদের প্রত্যাশা পূর্ণ করতে চাইলেও সবসময় আমাদের প্রত্যাশা মেলে না। আমাদের প্রাপ্তি এবং আমাদের প্রত্যাশার মধ্যে একটা ব্যবধান রয়ে যায়। সেই ব্যবধানের প্রতীক হচ্ছে এই শহরের নিচে থাকা আর শহরই ওপরে।
ভিন্ন মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা। সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা যদি না হতো তাহলে আমরা মুসলমান কবি রাধা কৃষ্ণ পদাবলী পেতাম না। আমরা প্রচুর বলা যেতে পারে যে বাংলা সাহিত্য যা মুসলমান কবি রচনায় সমৃদ্ধ সেটা পেতাম না। এবং অতি আধুনিক কালে আমি অনেকেই হয়তো পড়া আদাব, সমরেশ বসুর আদাব, হ্যাঁ, যেখানে কিন্তু দুটো চরিত্র, একটা হিন্দু এবং একটা মুসলিম, তারা কিভাবে পরস্পরকে আঁকড়ে ধরে বিপদের দিনে বাঁচতে চাইছে, তাদের সেই লড়াই সাহিত্যিক যেভাবে মর্মান্তিক ভাবে তুলে ধরেছেন আমাদের এখনো আলোড়ন জায়গায়। তাই এই সাহিত্য আমাদের সমাজ শিক্ষা দেয়, আমাদের ভালোবাসতে শেখায়। শুধু পড়ার মধ্যে এই সাহিত্য কিন্তু আটকে নেই। বাঙালি মানুষের 3 মায়ের মূর্তি প্রতিষ্ঠা, মা মেরি, রাধা, শ্যামা। তাহলে এই মাতৃচেতনা নিয়ে প্রচুর সাহিত্য লিখিত হয়েছে। এটা কারা লিখেছেন? যারা ভক্ত, যারা তাদেরকে ঈশ্বর বলে মানেন। তাহলে সেই ঈশ্বর বিশ্বাসের গোড়ার কথাও কিন্তু এই সাধনার মধ্যে রয়ে গেছে, এই সাহিত্যিকের মধ্যে রয়ে গেছে, এই বাংলা সাহিত্যের মধ্যে রয়ে গেছে। তাকে আমরা অস্বীকার করি কিভাবে? নারী চেতনার উদ্ভব ও বিকাশ, বেগম রোকেয়া থেকে শুরু করে আজকের দিনের অতি আধুনিক আমাদের সায়ন্তনী প্রতিতুল্য, আমাদের জয়া মিত্র, কার কথা বলবো, আমাদের বাণী বসু, সুচিত্রা ভট্টাচার্য কিছুদিন আগে চলে গেছেন। তাহলে শুধুমাত্র সুবর্ণলতা, প্রথম প্রতিশ্রুতি, এই ধরনের নারী চেতনার যে উত্থান পতন, নারী চেতনার যে ভাববাদী দিক, নারী চেতনার যে বিকাশের ইতিবৃত্ত, সেই ইতিবৃত্তকে ধরে রেখেছে সাহিত্য। সমাজ বর্জিত নয়, সাহিত্য তাই দেখায় যা সমাজ যে ঘটে। আমাদের খারাপ লাগতে পারে, মনে হতে পারে যে একটু বেশি দেখিয়ে ফেলেছে, কিন্তু অনেকটাই কিন্তু সেই সাহিত্য সমাজকে ঘিরেই রয়েছে, সমাজের চিত্রকেই প্রতিবিম্বিত করছে। বাঙালির সমাজ ইতিহাস কেমন ছিল? সপ্তপদী সিনেমার কথা নিশ্চয়ই মনে আছে। রিনা ব্রাউন, কে ছিলেন রিনা ব্রাউন? একজন নার্স। কখন সেই নার্সের কথা তারাশঙ্কর তুলে ধরলে কোন প্রেক্ষাপটে? 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে যখন বিভিন্ন দেশের সৈন্যরা তারা আহত হয়েছিল, তখন রাতারাতি ভারতের বিভিন্ন স্থানে বেশ কিছু ওই নার্সিং করার জন্য বা তাদেরকে সুস্থ করে তোলার জন্য বেশ কিছু আচ্ছাদন বা আস্থান গড়ে উঠেছিল। এবং ভারতীয় নারীরা, বাঙালি নারীরা বড় মমতায় তাদের সেবা শুশ্রূষা করেছিলেন। তখন তো কালোবাজারি চলছে, ভালো করে অর্থনৈতিক অবস্থা এতটাই সংকটে, ভালো করে দুবেলা খাবার যুক্ত না। তাই বাঙালি নারীরা এগিয়ে এসেছিলেন, যদি এই নার্সিং এর কাজ করে কিছু পয়সা পাওয়া যায়, যদি সন্তানের মুখে একটু খাবার তুলে দেওয়া যায়, তাহলে সেই ইতিহাস তো লুকিয়ে রয়েছে সাহিত্যের পাতায়, তাকে অবহেলা করি কি করে? প্রাচীন কাব্য পাঠ ভীষণভাবে দরকার। আমরা সবাই জানি রামায়ণের কথা, আমরা সবাই জানি মহাভারতের কথা, জানি শুধু ভেতরে যে আদর্শ, যে দর্শন, যে ত্যাগ, যে সমস্যা সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে আছে, তার কতটুকু জানে না। সেই জানাতেই আমাদের আনন্দ।
আর সেই জানার সাথে কৃত্তিবাস রামায়ণ লিখেছিল, কাশিরাম রামায়ণ মহাভারত লিখেছিলেন। কিন্তু কৃত্তিবাস ছাড়াও আরো অনেকে লিখেছিলেন, কাশিরাম ছাড়াও আরো অনেকে লিখেছিলেন। কিন্তু মহাভারত কেউ এত বড় যে কমপ্লিট করে দিতে পারেননি, একটা অংশ করেছিলেন, দুটো অংশ করেছিলেন। এমনকি কাশিরামের নামে যে কাব্য প্রচলিত তারও মাত্র 3.5 খানি তিনি লিখেছিলেন, বাকি অংশ তার মারা যাওয়ার পরে অন্যরা সমাপ্ত করেছিলেন। তাহলে সারা ভারতবর্ষ কেন, সারা বিদেশ জুড়ে রামায়ণ মহাভারত অনুবাদ হয়েছে, এবং সেই রামায়ণ মহাভারতের অনুবাদে বাঙালি কবিদের যে সাধনা তাকে অস্বীকার করবো কি করে? আজকে মানি চাই না মানি, দশেরার কথা তো আমরা সবাই জানি। তাহলে সেই দশেরার কথা ভেবে, হনুমানের কথা ভেবে, রামের কথা ভেবে, সীতার কথা ভেবে, অর্জুনের কথা ভেবে, কৃষ্ণের কথা ভেবে আজও তো রামায়ণ মহাভারত নিয়ে প্রচুর সিনেমা হয়ে যাচ্ছে, প্রচুর নাটক হচ্ছে। তাহলে সেটাও তো আমাদের সাহিত্যেরই দাম। তাহলে এই গ্রহণযোগ্যতা, এই বিষয় অভ্যন্তর যদি না থাকতো তাহলে কিন্তু আমরা পেতাম। সবশেষে চলে এসেছি একদম শেষের দিকে, যেখানে আছে হচ্ছে যে সমস্যা, বাংলা ভাষার সমস্যা। ভাষা যে আমরা, বাংলা সাহিত্য যে আমরা পড়ছি তার সমস্যাটা কোথায়? একটা যে কম প্রচলন। আজও আমরা খুব বাস্তবের সাথেই দেখি যে আমাদেরই পরিচিত ছোট ছোট ভাই বোনেরা যারা অনেকেই হয়তো ইংলিশ মিডিয়ামে পড়ে, তারা বাংলা জানে না, কারণ তাদের স্কুলে পড়ানো হয় না। বলতে পারে, লিখতেও পারে অল্প অল্প, কিন্তু খুব বেশি স্বাবলম্বী নয়। আজও আমাদের কিন্তু নোটিশ করতে হয় অনেক জায়গায় যে ইংরেজির সাথে যেন বাংলাতেও উল্লেখ করা থাকে বিষয়গুলো, তাহলে আমাদের একটু সমস্যা। মুদ্রণ শিল্পের মন্দা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি কিছুদিন আগে একটা সেমিনারে গেছিলাম, সেখানে সংবাদপত্র জগতে বেশ কিছু লোক এসেছিলেন, তারাই বলছিলেন যে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে কিন্তু একটা খুব বড় সমস্যা দেখা যাচ্ছে। যারা বড় সার্কিট হাউস, যারা বড় প্রকাশনা হাউস, আনন্দবাজারের মতো, তারা হয়তো এর যে প্রভাব কতটা ফিল করতে পারছে না। যে ছোট ছোট যে সমস্ত পত্রিকা, যারা ছোট ছোট যে সমস্ত সাময়িক পত্র ছিল একটা সময়, তারা কিন্তু আজকে টাকার অভাবে হারিয়ে যাচ্ছে। সুতরাং তারা কিন্তু এই সাহিত্য প্রচারের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছিল। বইয়ের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা, কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছিলাম যে কোভিড সিচুয়েশনে অনলাইন পড়াশোনার একটা বড় জায়গা ছিল, এবং সেখানে কিন্তু বই অনলাইন আমরা অনেক পেয়েছি। এবং তার সাথে সাথে এটা কিন্তু আবার একটা সমস্যাও সৃষ্টি করছে যে বই প্রকাশনা সংস্থাদের কাছে যে তথ্য আছে তাদের কিন্তু বই কেনাও আমাদের অনেক কমে গেছে, ফলে সেখানেও একটা মন্দা আছে। মানুষের মধ্যে শব্দ ব্যবহার সম্বন্ধে একটা অজ্ঞতা আছে। বাংলা বানানের মোটামুটি দুটো মানে স্বীকৃত কি বলা যেতে পারে নিয়ম আছে, একটা হচ্ছে একাডেমিক বানান অভিধান, আর একটা হচ্ছে আনন্দবাজারের নিজস্ব একটা বাংলা বানান অভিধান আছে। আর এর পরেও কিন্তু এগুলো ছাড়াও আমরা নিজেদের প্রয়োজন মতো যদি দেখি যুক্ত অক্ষর লিখতে একটু সমস্যা হয়, নিজেরা লিখে দিচ্ছি। তাই কোনটা কি এটা বার করা একটুখানি সমস্যার কারণ হয়ে যাচ্ছে, ফলে এটা নিয়ে একটা বিভ্রান্তি কিন্তু একটা সমস্যা তৈরি করছে। হ্যাঁ, ভাষা বিদ্বেষ একটা বড় জায়গা। অনেক ক্ষেত্রেই আমরা বলছি ও বাংলা হোক কোথাও না, তুই ওইটা বলেই হয়ে যাবে, বা বাংলা ভাষায় কথা বলছে একটা বড় পার্টিতে আমরা রয়েছি, সেখানে হয়তো সবাই মিলে রয়েছি, যে সেখানেও বাংলা যারা কথা বলছে তাদেরকে নিয়ে একটুখানি মানে আলাদা রাখার একটা মানসিকতা, এই বিদ্বেষটা কিন্তু একটা বড় জায়গা রয়েছে। এবং বানান সম্বন্ধে অজ্ঞতা, এটা নিয়ে যত কম বলা যায়, কম কথা বলা যায় ততই ভালো। আমার মনে হয় একটা মাস্টারমশাইরা অনেকেই আছেন, তারা জানেন বিষয়টা যে পরীক্ষার হলে কি বানানের নমুনা আমরা পাই।
সবকিছুই তো একটা শেষ থাকে, সুতরাং সমস্যা থাকলেই হয় না, সম্ভাবনাও দিতে হবে। তাহলে এই সম্ভাবনায় আমরা যদি দেখি, তাহলে আমরা দেখছি যে বাংলা সাহিত্যের ভান্ডার, বাংলা সিনেমার প্রসার, এখনো কিন্তু বেশ কিছু বাংলা সিনেমা হচ্ছে, এবং তোমরা জানো কিনা জানি না, পশ্চিমবঙ্গের বাইরেও সেটা রিলিজ হচ্ছে এবং সেখানে খুব ভালো একটা রেসপন্স, এবং দেশের বাইরেও কিন্তু বাংলা সিনেমার এখন খুব ভালো একটা মার্কেট মোটামুটি তৈরি হয়েছে। মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, যদিও মাতৃভাষা তো বাংলা আমাদের মনের কোণে থাকে, তাই আমরা সুযোগ বুঝে মাঝে মাঝেই বাংলা সাহিত্যের সাধনা করে ফেলি। সর্বভারতীয় ক্ষেত্রে বাংলা সন্তানদের কৃতিত্ব এবং সবশেষে অনলাইন পুস্তক প্রকাশের সুযোগ, এটা একটা খুব বড় জায়গা। অনলাইন পুস্তক প্রকাশে এটা আগে কিন্তু ছিল না, এটা কিন্তু বেশ কিছুদিন ধরে খুব ভালো জায়গা তৈরি করছে, যেখানে বাংলা সাহিত্যের একটা প্রসার করা যেতে পারে। এবং সবশেষ যে কথা, এই হেডলাইন দিয়েছি যে শুধু তোমাকেই চাই, শুধু অবশ্যই বাংলাকেই চাই। কোথায় চাই, কোথায় বাংলা পড়ার জন্য আমাদের একটু হলেও আগ্রহ বেঁচে আছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে। এখনো আমরা ফেলুদাতে মজে আছি, প্রফেসর শঙ্কুতে মজে আছি, অধুনা সোনাদা বলে একজন ডিটেকটিভেরও আমরা সন্ধান পেয়েছি। বাংলা কল্প বিজ্ঞান সাহিত্য, ভূগোল বা আমাদের পাতাল ঘর এখনো আমাদের মধ্যে একটা আত্মতৃপ্তি আনে। আমরা সাত করে বিভিন্ন বড় বড় কোম্পানিতে, বিভিন্ন বড় বড় যে সমস্ত কি বলা যেতে পারে যে কম্পিউটারের যে সমস্ত কম্পিউটার কথা বলি, আমাদের ইন্টারনেট পরিষেবা বা ইন্টারনেট সংস্থাগুলো রয়েছে, সেখানে আমরা কিন্তু অ্যানিমেশন শিখছি। সেই অ্যানিমেশনে ওই গোপাল ভাঁড় কিংবা নন্টে ফন্টে কাণ্ড কারখানা আজও আমাদের কিন্তু ছোটবেলায় একটা উন্মাদনার আনে, একটা নস্টালজিয়া সৃষ্টি করে। বাংলা লোকসঙ্গীত, আমরা অনেকেই হিন্দি গানের তালে তালে ভাবি যে বাহ খুব ভালো গান, খুব সুন্দর হয়েছে, কিন্তু সেই হিন্দি গানের সুর সর্বভারতীয় ক্ষেত্রে কিন্তু জেনে রাখো যে বাংলা লোকসঙ্গীতের একটা বিশাল প্রভাব। অনেক জনপ্রিয় হিন্দি গান বা বিজাতীয় ভাষার গান, সেটা কিন্তু এই বাংলা লোকগানের উপর ভিত্তি করেই রচিত হয়েছে। এরপরেও দুটো থাকে, একটা হচ্ছে বাংলা নস্টালজিয়া। এই নস্টালজিয়ার টানে আমরা হয়তো সামনে দুর্গাপুজো আসছে, একটু বাঙালি সাজতে তোমরা সবাই ছেলেরাই করেছ, হয়তো একটু ধুতি করে একটুখানি অষ্টমীর অঞ্জলি দিতে যাও, বা ওই পার্টিকুলার ওই দিনে একটু কোথাও খিচুড়ি খেতে বসবো, কারণ ওটা বাবা জেঠুটা করে গেছে। তাই আমাদের মনের মধ্যেও বোধহয় কোথাও একটা টান, এবং সবশেষ শিরোনামে এবং প্রবচন, সবকিছু মিলেও বাংলায় এখনো কিছু ভালো শিরোনাম বড় বড় বহুজাতিক সংস্থাও কিন্তু সন্ধান করছে, এবং অতি উচ্চ মাইনে দিয়ে বিভিন্ন লোককে কর্পোরেট জগতে নিয়োগ করা হয়, যারা মূলত এই বাংলা সাহিত্যের লোক, যাদের কাজই হচ্ছে ভালো ভালো ওই পুজোয় চমুক, ঠান্ডা চমুকের মতো প্রতিষ্ঠান বা পোস্টার দিয়ে মানুষের মন জয় করা। ধন্যবাদ। হাততালিটা একটু বেশি পড়লো, তাই তো? স্যারটা বলেছেন আমরা শুনেছি না বুঝেছি?
শ্রী সুভাষ স্যারকে একটু মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়কে যে তিনি আমাকে এই সুন্দর একটা অনুষ্ঠানে যোগাযোগ করবার জন্য মাইক্রোফোনটা দিলেন। তারপরে ধন্যবাদ জানাবো আজকের অনুষ্ঠানে যিনি বক্তা সেই ডক্টর সুভাষিস চ্যাটার্জি মহাশয়কে, তিনি তার মূল্যবান সময় থেকে আমাদের জন্য একটা শিডিউল বের করেছেন এবং বাংলা সাহিত্য সম্পর্কে আমাদেরকে যেভাবে সমৃদ্ধ করলেন। বাংলা বঙ্গর উৎপত্তি, বঙ্গ শব্দটির উৎপত্তি, বাংলা ভাষার উৎপত্তি, বাংলার শব্দ গঠন, ধ্বনি, বর্ণ, তারপরে বাংলা ভাষার যে সমস্ত বিভিন্ন বিভাগ রয়েছে সেই বিভাগগুলো আমাদের কী কাজে লাগে, কীভাবে এলো, সেখান থেকে আমরা বাংলা ভাষা কোন কোন দিকে বিস্তারিত, চলচ্চিত্র, তারপরে আমাদের সাহিত্যের বিভিন্ন বিভাগগুলো নিয়ে যেভাবে আলোচনা করলেন, সাহিত্যের যেভাবে সাহিত্যের যে সমস্ত বিষয়, বিভিন্ন বিষয়ে বিভিন্ন দিকে সাহিত্য যেভাবে গেছে সেভাবে তিনি পরপর একটার পর একটা ব্যাখ্যা করে গেলেন এবং দেখালেন যে বাংলা কত বিস্তৃত, ভাষার সঙ্গে, আমাদের ভাবের সঙ্গে, আমাদের আবেগের সঙ্গে, আমাদের বিভিন্ন সাহিত্যের সঙ্গে, শুধু সাহিত্য কেন বলবো, আমরা যে সমস্ত বিষয়গুলো পড়ি, যেমন দর্শন, ইতিহাস, শিক্ষা বিজ্ঞান, যেটা বলে লিঙ্গুইস্টিক্স, এই সব কিছুই কিন্তু বাংলা সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত। আমরা যদি বাংলা ভাষা ভালো করে না জানি, ওই উনি বললেন বসন্ত আর কয়ের মধ্যে পার্থক্য কি, সেখানে ধ্বনি, বর্ণ বা শব্দ, রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, ভাষাতত্ত্ব, এই সব কিছুই কিন্তু তিনি ছুঁয়ে গেছেন। স্বল্প পরিসরে তিনি বাংলা সাহিত্য সম্পর্কে যেভাবে বললেন তাতে করে আমরা অনেকটাই সমৃদ্ধ হলাম। আমি আন্তরিকভাবে, আমার ব্যক্তিগতভাবে আমি তাকে ধন্যবাদ জানাবো এই জন্যে যে আমরাও তার কাছ থেকে অনেক কিছু শিখলাম, আমাদের ছাত্ররা অনেক কিছু শিখলো, জানলো এবং আশা করি ভবিষ্যতেও তিনি আর একবার আমাদের স্কুলে আসবেন, আমাদের এই সুন্দর এই অনুষ্ঠানকে আরো সুন্দরভাবে কিছু বলবার জন্য এবং সেমিনার যাতে আরো সার্থক হয় সেটা আমরাও ওনাকে সাহায্য করবো। এবং সবচেয়ে বড় ধন্যবাদ, এই বাংলা অনেক কাছে নিরস মনে হয়, কিন্তু দেখলাম ওরা শান্ত হয়ে বেশ মনোযোগ সহকারে ওনার বক্তব্য শুনলেন এবং উনি যে বিষয়গুলো বললেন বাংলা ভাষার মূল বিষয়গুলি খুব ছুঁয়ে গেলেন। আমি সেদিক থেকে ওনাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাবো। আরেকবার উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে শেষ করছি। আজকে এই সেমিনারের পরে তোমাদের পাঠ্যপুস্তক স্যার কিছু তোমাদের জন্য বলবেন। আমি দুদিকে বেশি পাই, বাংলা ভাষাটা চিরকালই ভালোবাসি, পারি না কিছু ভালোবাসাটা আছে। স্যারকে আপনাকে শ্রদ্ধা জানাই। প্রথমে আমার দুটো ঘটনার কথা বলবো। বহু যখন ছোট আমি তখন WBCS পরীক্ষার যে ট্রান্সলেশন আসে ওখানে একটা বাক্য পেয়েছিলাম। প্রথম নতুন করে বাংলা ভাষা ভালোবাসা সেই বাক্যটা দিয়ে শুরু হয়েছিল। হঠাৎ স্যারের কথা শুনে বাক্যটা মনে পড়ে গেল। বাক্যটা ছিল, লস্যপাতে তরঙ্গায়িত হ্রদের ন্যায় আমার চিত্ত চঞ্চলিয়া উঠিল। এটাকে ইংরেজি করতে হবে। তো এটা আমি পড়ে মুগ্ধ একটা ভাষা কি অপূর্ব মাধুর্য থাকতে পারে। আমার এই ক্ষুদ্র জীবনের অতি ক্ষুদ্র অভিজ্ঞতায় দুজন মানুষকে সামনে থেকে দেখার আমার অভিজ্ঞতা হয়েছিল। দুই প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব, এক প্রয়াত উৎপল দত্ত এবং কবির সুমন। এনারা ভাষার দক্ষতা নিয়ে আমি বলার স্পর্ধাই আমার হয় এনাদের সম্বন্ধে। শুধু বলি, প্রয়াত উৎপল দত্তের সাথে আমরা মিনিট 4-5 কথা বলার সুযোগ পেয়েছিলাম। স্যার একটু আগে রিনাম রঙের কথা বলছিলেন, শব্দভোগের কথা। উনি আমাদের সাথে 4-5 মিনিট কথা বলেছিলেন, একটি শব্দ ইংরেজি উচ্চারণ করেন, একটি না শব্দ। অথচ ওনার ইংরেজির ওপর দখল, সেটা আমাদের স্বপ্ন বা কল্পনার নয়। দ্বিতীয় কবি সুমনের সাথেও কিছুদিন আগে বছর দুয়েক আমি মিনিট 20 কথা বলার সুযোগ পেয়েছিলাম। উনি পলিগ্লট, মানে যাকে বলে বহু ভাষা, সেখানেও একটি ভাষা
অন্য ভাষায় বাংলা ছাড়া প্রয়োগ করেননি। প্রথম কথা এবং শেষ কথা, নিজের ভাষাকে শ্রদ্ধা করো। এটা অত্যন্ত জরুরি কথা স্যার বলেছেন, অত্যন্ত জরুরি। আজকের এই মিশ্র সংস্কৃতিতে নিজের মাকে শ্রদ্ধা করার মতো গুরুত্বপূর্ণ জিনিস আর কিছুই হতে পারে না। মা তোমার মাই, বিদেশি ভাষা যতই হোক পেটের ভাষা, বুকের ভাষা না, রক্তের ভাষা নয়, হতেই পারে না, আমি বিশ্বাস করি না। সবসময় এটা মনে রাখি। ইচ্ছে বড় কথা, তুমি আজ সভ্যতার ইতিহাস ঘেটে দেখো, এটাই আমার শেষ কথা। একটি জাতিকে দেখাতে পারবে না যে পৃথিবীর ওপরে গেছে নিজের মাতৃভাষাকে অশ্রদ্ধা করে। একটি না, তুমি যাদের ভাবো জাপানিজ, চাইনিজ, যাদের কথা ভাবো, ইংলিশ, আমেরিকান, সাউথ আফ্রিকান, নিউজিল্যান্ড, তুমি যাদের কথা ভাবো, কথা বলতে মনে এরা খুব এগিয়ে গেছে, প্রত্যেকে মাতৃভাষাকে শ্রদ্ধা করেছে। যে ভাষায় শিখো, যেখানেই যাও, শুধু মনে রাখো মায়ের ধ্যান থাকে। ধন্যবাদ। আমরা বিদ্যালয়গতভাবে তোমাদের যে বিষয়ভিত্তিক সেমিনার শুরু করেছি, তাতে আজকের বিষয় বাংলা। আমাদের সেমিনারের উদ্দেশ্য তখনই সার্থক হবে যে তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে নিজের পছন্দ মতো চারটি সাবজেক্ট নিয়ে নাও, আর দুটো সাবজেক্ট তোমাদের নিতে বাধ্য হতে হবে, সেটা হচ্ছে বাংলা আর ইংরেজি। আমি অনেককে দেখেছি, স্যার এক পিরিয়ডে বাংলা রেখেছেন, স্যার আজকে দুটো বাংলা হয়েছে, স্যার আজকে দুটো ইংলিশ হয়েছে। মানে বিষয়টা আমার মানানো চলে, এই মানসিকতা হয়তো আমি কয়েকজনের ক্ষেত্রে দেখেছি। সেটা একটু পরিবর্তন হবে আজকের পর, এটুকু আশা করছি। বাংলার বিষয় বিশেষজ্ঞ স্যার যেটা বললেন, অন্তত বিষয়ের প্রতি যদি একটু ভালোবাসা জন্মে, তথাকথিত যদি এইচএসে একটু নাম্বারের জন্য, মানে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় যদি একটু নাম্বারের জন্য বাংলাকে ভালোবাসি, বাংলার বিষয়টাকে একটু পড়াশুনো করি, তাতেও হয়তো আমার মতো একেবারে নিরস বা সাহিত্য সম্বন্ধে একেবারে নিরস ব্যক্তির কাছেও অভিয়ান পাওয়া হবে। আমি আশা করব বাংলাটাকে অন্য পাঁচটা বিষয়ের মতো বাংলাটাকে অন্য পাঁচটা বিষয়ের মতো তোমরা বাংলাটাকেও গুরুত্ব দাও। আজকের সেমিনার এখানেই শেষ হলো। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমাদের সঙ্গে সময় দিয়েছেন, ভবিষ্যতেও স্যারের সময় প্রার্থনা করছি। নিশ্চয়ই স্যারের কাছে আমরা এই স্যারের উত্তর পাবো, আমি জানি। স্যার নিজেও বলেছেন যে উনি আসতে পেরে ওনার খুব ভালো লেগেছে। আর তো ছাত্রদের বলছি,